তিস্তার পরিবর্তে ওই ট্রিটমেন্ট প্ল্যান্টেই মহানন্দা নদীর জল আজকে মানুষের পানীয় হিসেবে সরবরাহ করা হলো। 20 দিন পর পিএইচই দপ্তর জানাচ্ছে যে এই জল পানের অযোগ্য, কারণ এখানে বায়োলজিক্যাল অক্সিজেনের পরিমাণ 2.9%, যেটাকে কোনোভাবেই পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় না। একদম পরিশুদ্ধ জলে সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে বা যে কোনো পরিশ্রুত জল যা পানীয়র জন্য ব্যবহার হয় সেটা 0, সেটা খুব বেশি হলে 1 পর্যন্ত সেটাকে কনসিডার করা যেতে পারে, কিন্তু 1-এর ওপরে উঠে গেলে সেটাকে কোনোভাবেই পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু আজকে এই ঘটনা ঘটলো। অর্থাৎ একটা সরকার যারা পশ্চিমবঙ্গে থেকে কেন্দ্রে সরকার তৈরি করবার কথা বলছেন বা সরকারকে ভিতর থেকে বাইরে থেকে নিয়ন্ত্রণের কথা বলছেন, মানে এই ধরনের দুঃস্বপ্ন দেখছেন গভীর রাতে, সেটা অনেকদিন আগেই নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো শেষ হয়ে গেছে। কারণ আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন তার কর্মীদের উদ্দেশ্যে যে প্রথমেই ঘাবড়ে যাবেন না, গণনা কেন্দ্রে থাকবেন, প্রথম দিকে অন্যের লিড হতে পারে। এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয়, আমাদের ভোট হচ্ছে 2026-এ। কার্যত তৃণমূল কংগ্রেস সর্বত্রই একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের যে ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, তার পরিচয় এই রাজ্যবাসী আগেও পেয়েছে, এখনো পাচ্ছে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস মনে করে থাকে যে 2021 সালের 2রা মের পর যেভাবে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছিলেন, যেভাবে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছিল, যেভাবে মানুষকে ঘর ছাড়া করেছেন, জেসিপি মেশিন দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, মানুষের ওপরে জরিমানা ধার্য করা হয়েছে, থুতু ফেলে চাটানো হয়েছে, মোবাইল ফোন নিজের হাতে ভাঙা হয়েছে, যেভাবে মানুষকে বিভ্রস্ত করে মহিলাদের দিয়ে চা বানিয়ে খাওয়া হয়েছে, এই যে অত্যাচার, এই অত্যাচার তারা চালাতে পারবেন, তাহলে তারা ভুল করছেন। আমরা আমাদের কর্মীদের বলেছি সংযত থাকতে। এই নির্বাচনে ফলাফল কি মানুষের জানা, কারণ এই নির্বাচনে কার্যত এই মুহূর্তে কোনো প্রতিযোগিতা নেই, একটা প্রতিযোগিতা বিহীন নির্বাচন চলেছে। কারণ বিরোধীদের কাছে কোনো কর্মসূচি নেই। জোট বলে যে জিনিসটার কথা তারা ঘোষণা করেছিলেন, আজকে তারা দেখতে পাচ্ছেন যে 466 আসনের মধ্যে 50% আসনই জোটের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের 285টি আসনের মধ্যে 80টা কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে এই তথাকথিত জোটের প্রার্থী আছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে যে নির্বাচন চলেছে, শেষ দফার নির্বাচন, তার আগেও তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া। আমরা তো জানি যে মুখ্যমন্ত্রী যদি কোনো জায়গা দিয়ে হেঁটে যান, রাস্তা অবশ্যই পরিষ্কার করা হয়, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে গেলেন সেখান থেকে বিজেপির সমস্ত ফ্ল্যাগ খুলে ফেলে দেওয়া, এটা কি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতাকে আর একটু বাড়ালো, না মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গে তার কর্মীরা সুবিচার করলেন না? এটা চিন্তা করবার সময় এসেছে। তবে আর যাই হোক, তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা এই বিতর্ক জারি থাকবে, এবং আমাদের বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এ নিয়ে গবেষণা করবে যে তৃণমূল কংগ্রেসকে আদপেই কোনো রাজনৈতিক দল বলা যেত কিনা। যারা কার্যত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত সরকারি দপ্তরকে কলুষিত করে ফেলেছেন, যারা এই নির্বাচনেও কার্যত বিভিন্নভাবে পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করবার চেষ্টা করে চলেছে। দু একটি জায়গায় তারা যে সফল হয়নি তা নয়, হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেরিতে হলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আগামী পরশু দিন যে নির্বাচন হচ্ছে, সেখানে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে গত নির্বাচনে আমাদের বিশেষ কয়েক প্রার্থী গত দুটো ফেজে, যেমন ফেজ 5-এ আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল তাদের সংস্কৃতি দেখালো গোটা দেশের মানুষের সামনে, তাকে জুতো দেখানো হলো। এই ঘটনা অতীতে কেউ কোনোদিন দেখেনি। ভারতবর্ষে এ ধরনের একটি নজিরবিহীন দৃষ্টান্ত তারা স্থাপন করলো। এরপরে গত নির্বাচনে যেভাবে অগ্নিমিত্রা পাল, আমাদের আরেকজন প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তাদের গতি আটকে দেওয়ার চেষ্টা করা হলো, যেভাবে জ্যোতির্ময় সিং মাহাতো, একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ, বিদায়ী সাংসদ, তার গাড়ি পুরুলিয়া শহরের মধ্যে ভাঙচুর করা হলো, এবং যে দৃশ্য মানুষ দেখলেন যে আমাদের
ঝাড়গ্রামের প্রার্থী তিনি আক্রান্ত হলেন এবং তার জীবন বিপন্ন হয়ে গেল, এই দৃশ্য কোনোদিন দেখেন। আমাদের এখানের অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কার্যত তার রাজনীতিতে একটা ল্যাটারাল এন্ট্রি হয়েছে। তিনিও রাজনীতি সম্পর্কে তার জীবনের প্রথম কি অভিজ্ঞতা নিচ্ছেন। আমরা দেখছি যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থী কে পরাস্ত করবার জন্য তার আগে মুখ্যমন্ত্রীর প্রতিশোধ নেবার যেটা কথা বলেছিলেন সেটাকে বাস্তবায়িত করে দিল তৃণমূল কংগ্রেস, একজন মহিলাকে পিটিয়ে খুন করলো। এবং সেদিন দেখা যাচ্ছে যে বুলেট প্রুফ জ্যাকেট পরে আজকে কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার ব্যবস্থা করছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বার করে আনতে হবে। এই নির্বাচন, কলকাতার নির্বাচন হচ্ছে, নির্বাচনের মধ্যে দেখা গেল ভাঙড়ে আমাদের বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রের যা জায়গা মুখ্যমন্ত্রীর পরেই আজকে তাকে তার সভা করতে দেয়া হলো। একটার পর একটা জায়গায় আগে থেকে পারমিশন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস কার্যত কোনো মিটিং করবে না, কিন্তু বিরোধীদের কাউকে মিটিং করতে দেওয়া হচ্ছে না, জায়গাগুলোকে ব্লক করছে। আর যারা সংগঠনের কথা বলছেন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই দলের জন্মদাত্রী, বিপরীত পরিস্থিতিতে এবং কংগ্রেসের বিদায় যখন আসন্ন এবং বিজেপির আগমন যখন নিশ্চিত, এটাকে ধরে নিয়ে তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যাবার পরেও এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস পুলিশের সহযোগিতা নিয়েও এবারের নির্বাচনে সমস্ত বুথে তারা কিন্তু এজেন্ট বসাতে পারেনি। হুগলির 100 বুথ খালি ছিল, বহু কেন্দ্র এরকম আছে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না। কোনো জায়গায় কোনো আক্রমণ নেই, কোনো প্রতিরোধ নেই। গ্রামবাসীদের তারা ভোট দিতে বাধা দানের চেষ্টা করেছেন। এবারও তারা গতকাল থেকে বিভিন্ন কলকাতার বহুতল বাড়ি, তাদের যারা কেয়ারটেকার আছেন তাদের হুমকি দিয়ে আসছেন। কিছু জায়গায় কেয়ারটেকারকে ছুটিতে পাঠিয়ে দিয়ে কেউ জামা বদল করে নিজে কেয়ারটেকার হচ্ছেন। আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন যাতে মানুষ সেখানে না পৌঁছতে পারে। এই অবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই প্রচারের একদম শেষ লগ্নে এসে দেশের প্রধানমন্ত্রীও তিনিও পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলে গেছেন যে তার ভবিষ্যতের কর্মসূচি কি। এবং আমি আবার বলছি, এটা প্রতিযোগিতাহীন নির্বাচন। এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কারণ বিরোধীদের কোনো কর্মসূচি নেই। প্রধানমন্ত্রী আগামী 30 তারিখ নির্বাচনী প্রচার শেষ করেই আজকে তিনি চলে যাচ্ছেন কন্যাকুমারিকায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে। বিকাল 4:10 তিনি 1 তারিখে দিল্লিতে ফিরবেন। এর মধ্যে নির্বাচন আমরা করছি। আমরা আশা করব যে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন স্বাভাবিক হবে। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী আরেকটি নতুন খেলায় নেমেছেন। তিনি আবার সেই পুরনো তত্ত্ব নিয়ে এসেছেন, বিজেপি সিপিএম এর যোগসাজশ, কিন্তু এবারে সেটি কোনো সাধারণ বিষয় নয়। উনি বলছেন দমদম কেন্দ্রে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্তের যারা সমর্থক আছেন বা বিজেপির যত কর্মী সমর্থক আছেন তারা সিপিআইএম কে ভোট দেবে, আর প্রতিদান স্বরূপ সিপিআইএম তাদের জিতিয়ে দেবে আজকে বরানগর উপনির্বাচনে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের যে আবেদন যে সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে 2টো ভোট দেওয়া। গতবারের দমদম নির্বাচনে সিপিআইএম 14% ভোট পেয়েছিল। সারা রাজ্যে তারা ভোট পায় 7%, কিন্তু পেয়েছিল ওখানে 14%। 35,000 ভোটে আজকে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় জয়লাভ করেছিলেন। আজকে সেখানে যারা বাম সমর্থক আছেন, যাদের সেভাবে হয়তো আমাদের পছন্দ নয়, প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, বা যারা এখনো মতাদর্শগতভাবে সিপিআইএম এর কাছে আছেন, তারা যদি মনে করেন যে সত্যি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে রেখে দেবার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু সরাসরি ভোট দেবেন। আমরা তাদের কাছে আবেদন করছি। সিপিএম কে একটা ভোটের অর্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে 2টো ভোট। ভোট ভাগ করবেন না। আমরা আমাদের আবেদন সিপিআইএম এর কাছে, সমস্ত বাম দলগুলির কাছে, যারা নো ভোট টু বিজেপির প্রচারে নেমেছেন তাদের কাছে, আমাদের কংগ্রেস কর্মীদের কাছে, যে এই লড়াইটা শুধুমাত্র নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা, ভারতবর্ষে একটা স্থিতিশীল সরকার, গতিশীল অর্থনীতি নিয়ে আসার লড়াই নয়। এই লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন অত্যাচার, তাদের যে প্রাতিষ্ঠানিক লুট,
সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করা, তার বিরুদ্ধে প্রতিবাদ যদি জানাতে হয় তাহলে আপনাদের সামনে একটাই পথ খোলা আছে, সে পথ হচ্ছে বিজেপির পথ। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন। তৃণমূলকে সরাতে পারে বিজেপি এই বাইনারি পশ্চিমবঙ্গের মানুষই তৈরি করে দিয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচন, ধূপগুড়ির উপনির্বাচনেও এই বাইনারি বহাল আছে। তো সুতরাং এই নির্বাচনে পরে তারপরে আপনারা ভবিষ্যৎ তো আছেই। ভোটার তো কারোর পুরাতন ভৃত্য নয়, ভোটার কারোর গোলাম নয়। ভোটার নিজের মতো করে দিনের শেষে তার নিজের রাজনৈতিক বোধ থেকে সে ভোট দেবে, তারপরে তারা আপনারা নিজেদের পতাকা খুঁজে নেবেন, রং খুঁজে নেবেন। কিন্তু এই নির্বাচনটা, পশ্চিমবঙ্গে যে নির্বাচন চলছে, এই নির্বাচন তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচন। এই নির্বাচন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। আর সংখ্যালঘু ভাইদের কাছে বলবো যে কতদিন পর্যন্ত আর আপনারা ভোটার হয়ে থাকবেন, কতদিন পর্যন্ত রাজনৈতিক দলের হাতে ক্রীড়নক হয়ে থাকবেন। এবার সময় এসেছে জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে আসুন। একটা রাজনৈতিক দল যাকে ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছে, যে দল ভারতবর্ষের 18টি রাজ্যের সরকার পরিচালনা করছে, যে রাজনৈতিক দল পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের শত্রু হয়ে যদি মনে করেন যে আপনাদের সমস্ত আর্থসামাজিক উত্তরণ সম্ভব হবে, এটা নয়। বিজেপি কোনোদিন বিভাজনের রাজনীতি করেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা 100 দিনের কাজ, প্রতি বাড়িতে নল এবং প্রতি নলে জল, এবং তার সঙ্গে 80 কোটি মানুষকে রেশন, প্রত্যেককে ভ্যাকসিন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কোটিপতি দিদি, এর মধ্যে তো হিন্দু মুসলমান সবাই আছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা ভোট দিন, তৃণমূলকে চিনুন। কারণ তৃণমূল সংখ্যালঘু সমাজকে ঘৃণা, হিংসা ছাড়া আর বিশেষ কিছু উপহার দিতে পারেনি। বকটুইয়ে তারা জীবন্ত পুড়িয়ে মেরেছে। গত 2 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে অধিকাংশই হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার বলছে মরছি মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি যে তৈরি করেছে যে তৃণমূল কংগ্রেস, এই নির্বাচনে সেই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিন। ধন্যবাদ। ভাই বন্ধ রাখা, এটা কেউই বুঝতে পারছে না বিষয়টা। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সিপিআইএম এর নেত্রী। সিপিএম এর নেতা হচ্ছে এখন জোটের মল্লিকার্জুন খাড়গে, আর মল্লিকার্জুন খাড়গের দক্ষিণ হস্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনি বলে দিয়েছেন। এখন ওখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে বসে, বিবেকানন্দ ওই প্রস্তরখণ্ডের ওপরে বসে ধ্যান করে উনি নাকি ভারত মাতার দর্শন পেয়েছেন। এটাই ভারতীয়রা জানে, এটাই বিবেকানন্দ প্রেমিকেরা মনে করেন। এখন নরেন্দ্র মোদীর মনের মধ্যে জিজ্ঞাসা এসেছে, যখন একজন লব্ধপ্রতিষ্ঠ ডাক্তার এবং বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, তিনি যখন মা শারদার রূপ দেখতে পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে, এবং শারদার বলে গেছিলেন সারদা দেবী যে আমি কালীঘাটেই জন্ম নেব, তা এরকম সারদা দেবী থাকতে, এরকম ঘরে ঘরে বিবেকানন্দ থাকতে, কেন বাঙালি বারবার মন্দিরে যাচ্ছে এটা জানবার জন্যই উনি ওখানে ধ্যান করছেন। উনি ওই ধ্যানের মধ্যে দিয়ে বিবেকানন্দ ভারত মাতা দর্শন পেয়েছেন, উনি ধ্যানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভারত মাকে দেখতে পান কিনা গেছেন, এর জন্যই উনি ধ্যানে গেছেন। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বসে পড়তে পারেন মুখোমুখি, দর্শনও তাড়াতাড়ি হয়ে যাবে। নরেন্দ্র মোদী করে 4:10 1 তারিখ পর্যন্ত অপেক্ষাই করতে হবে, কারণ সারদা এখানে যখন আমরা পেয়ে গেছি, আর ভারত মাতা হতে উত্তরণের রাজনীতি। বলছেন যে কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, বিবেকানন্দ কেন্দ্র আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি? আরএসএস এর প্রচারক একনাথ রানাড়ে, ওইখানে ওরা দখল করেছিল কিছু মিশনারি, বিবেকানন্দের ওখানে কন্যাকুমারিকার পদচিহ্নের ওপরে ক্রস লাগিয়ে দিয়ে বলেছিল মেরি মায়ের ফুটস্টেপ। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সারা দেশ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সারা ভারতবর্ষের মানুষ 1 টাকা করে চাঁদা দিয়েছে ওইখানে কন্যাকুমারিকা রক মেমোরিয়াল তৈরি করতে।
প্রত্যেকটা সরকার সেখানে টাকা দিয়েছে, এবং সর্বশেষ যে সরকার টাকা দিয়েছিল তার নাম পশ্চিমবঙ্গ সরকার। তো আরএসএসই করবে, ভাঙা গড়া যা কিছু এগুলো তো এদেরই কাজ। যদিও আমি আরএসএস এর মুখপাত্র নই, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এতটাই বিস্তৃত এবং তার শিকড় ভারতের সমাজ জীবনে এতটাই গভীরে প্রথিত যে তাকে বা তার হয়ে ওকালতি করবার জন্য শ্রমিক ভট্টাচার্যের মতো কোনো বিজেপির মুখপাত্রের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তৃণমূলের, বলছে সব ঠিক থাকলে এবার আর বিজেপি ক্ষমতায় আসবে না। মুখ্যমন্ত্রীর তোর যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তৃণমূল সুপ্রিমো, কোন সালের জন্য বলছেন? উনি 29 সালের বক্তৃতা এখন করে ফেলেছেন, এবারে কোনো চান্স নেই। 29 সালে দেখুন, এখন থেকে চেষ্টা করলে 29 সালে যে ভোট আসছে সেখানে নরেন্দ্র মোদী রিটায়ার করে যাবেন কিনা থাকবেন কিনা ওনার ব্যাপার। নরেন্দ্র মোদীর বিশ্বর ইচ্ছা মৃত্যু ছিল, ওনারও তাই। নরেন্দ্র মোদী অপ্রতিরোধ, অপরাজেয়। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের দেহ মনে সম্পৃক্ত পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী। সেই জন্য 2029-এর বক্তৃতা প্র্যাকটিস করছেন উনি। বর্ষীয় নেতৃত্বের একাংশের ক্ষেত্রে নির্বাচনের টিকিট দেওয়ার সময় আপত্তি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নির্বাচনে দেখা গেল অন্ততপক্ষে 72টা সভা রোড করেছেন, কিন্তু সৌগত রায় দমদম, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রে তিনি কোনো রোড শো বা সভা করলেন না। ভাই, জেঠু ভাইপোদের গন্ডগোলে আমরা নেই, দাদু নাতির গন্ডগোলে বিজেপি নেই। পারিবারিক রসায়ন পরিবারের মধ্যেই থাক, কারোর ড্রয়িং রুমে উঁকি মারার অভ্যাস বিজেপির নেই। আমরা, আমাদের প্রধানমন্ত্রী আছে, কর্মসূচি আছে, নিজের লক্ষ্য স্থির আছে, 1947 সালে সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করবার সব আছে, বিধানসভায় আমাদের বিরোধী দল আছে, আমরা এইসব নিয়ে ব্যস্ত। ধ্যানের সময় মিডিয়ার ক্যামেরা কেন প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ধ্যান করতে সময় মিডিয়ার ক্যামেরা কেন প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী। একদম ঠিক। কেন যাচ্ছে সংবাদ মাধ্যম? এমনিতেও সাংবাদিকদের পেটানো অভ্যাসের মধ্যেই আছে। আর সর্বভারতীয় দল তো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ওখানেও সংগঠন আছে, ওখানে আটকে দিন। যেভাবে এখানে সংবাদ মাধ্যমের কে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে কারোর হাত ভেঙে দেয়, ক্যামেরা ভেঙে দেয়, যেটা করেছিল আর কি বাকি কে অ্যারেস্ট করার সময়, বা আমাদের কি নাম যেন ওর, মহাপুরুষ শাহজাহানকে অ্যারেস্ট করার সময়, ওর ওখানেও ভাঙচুর করে দিন। বলছে আজকের পর তো নির্বাচন প্রচার বন্ধ, কিন্তু ওইখানে যে ধ্যানে বসবে সেটাও তো প্রচার, সেটাও তো মানুষকে দেখানো হচ্ছে, কোন বসে প্রচার করছে। মোদী যে ধ্যানে বসবে সেটাও তো এক ধরনের প্রচার। আরে রাত্রিবেলা উনি তো ঘুমোলে ওনার স্বপ্নতেও মোদী আসে, ওটাও কি প্রচার? মোদীর স্বপ্ন তৃণমূলের প্রত্যেকটা কর্মী দেখছে, নেতা দেখছে, মুখ্যমন্ত্রী দেখছে। এই স্বপ্ন কি দুঃস্বপ্ন, না এই স্বপ্ন কিছু মানে সুইট ড্রিম, এটা তো আমরা জানি না, কিন্তু স্বপ্ন উনি দেখছেন মোদী। ভোটের আগে পুলিশের দ্বারস্থ হলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে বারাসাত থানা অভিযোগ দায়ের করেছেন তিনি, যে তার অভিযোগ এক মহিলার সঙ্গে তার চ্যাট এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কাকুন ধৈর্যস্থের মধ্যেই এই কাজ করেছে। দেখুন, যা বলার আমাদের ওখানকার প্রার্থী বলেছেন, এবং যেহেতু এটি অলরেডি সাইবার ক্রাইম এতে আমাদের উনি তার বক্তব্য রেজিস্টার করিয়ে দিয়েছেন, নতুন করে কিছু বলবার নেই, এখন বিষয়টা খতিয়ে তারা দেখছেন। আর নাগরিকত্ব যে দেওয়া শুরু হলো, কি বলবেন? এই যে বাংলা 7 জনকে নাগরিকত্ব দেওয়া হলো সিএর আন্ডারে, এটাই তো হতো। বিজেপি তো যেটা বলে সেটা করে। আমরা বলেছি 370 দ্বারা বাতিল করব, করে দিয়েছি। আমরা বলেছি 1 নেশন 1 ট্যাক্স, আমরা জিএসটি করে দিয়েছি। আমরা বলেছি মহিলাদের সম্ভ্রম বিরোধী 3 তালাকের বাতিল করব, করে দিয়েছি। আমরা যেগুলো বলা আমাদের হয়ে গেছে। এখন আমাদের যেটা নাগরিকত্বের ব্যাপার ছিল, যেটা কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল 1947 সালে, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, নেহেরু, এরা তো করেননি। তোর বাকি যেগুলো কাজ আছে সেটা আমরা করেছি। রাজীব গান্ধী যে চোখের জল ফেলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা পৌঁছয়, কংগ্রেস করতে পারেনি, আমরা করে দিয়েছি ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার। যেটা মানুষের স্বপ্ন, যেটা কংগ্রেসের স্বপ্ন করতে পারেনি, সেটা আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা করব। এর আগে চাকরি দেখা যাচ্ছে বিহারের স্কুলের পরীক্ষা কি বলবেন?
একটা সময় ছিল যখন বিহারের কোনো ছেলে মেয়ে নতুন জামা কাপড় পরলে তার বন্ধু থেকে জিজ্ঞাসা করতো তোর বাবা নিশ্চয়ই কলকাতায় কাজ করে। এখন পরিস্থিতিটা অন্য হয়ে গেছে। একটা সময় আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আসতো, মানুষ জীবিকার খোঁজে আসতো, এখন আমরা বাইরে যাচ্ছি। এটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে নতুন বাংলা, এগিয়ে বাংলা, তৃণমূলী বাংলা। শেষ করবে, শেষ করবে। মোদির ধ্যানকে মমতা ভয় পাচ্ছে না, মোদির ধ্যানে বসে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে না। আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভারত মাতার দর্শন মোদিজি করে ফেলবেন। উনি তো ওইটাই খোঁজ করতে ওখানে গেছেন, বাংলার মানুষ কেন কালীঘাটে এত যায়, কেন দক্ষিণেশ্বরে যায়, কেন জ্যান্ত সারদা থাকতে বারবার বেলুর মঠে ঢুকবে, এইটা জানতেই তো উনি ওখানে ধ্যানে বসেছেন। আরে উনি তো অভিনেত্রী, চালগমের ব্যাপারে কি করে ঢুকেছেন? আসলে তৃণমূলের দুর্নীতি সর্বব্যাপী, আর প্রত্যেকেই আমাদের এখানে এখন একটু কলকাতা শহর এবং কলকাতার আশেপাশে উপকণ্ঠে যারা হিস্ট্রি শিটার ছিল প্রত্যেকেরই এখন শুনছি শান্তিনিকেতনে বাড়ি আছে। রবীন্দ্রপ্রেম আর প্রত্যেকেই বাকিপুর ফাকিপুর, ওরাও মনে হয় চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা এসে গেছে। কলকাতা তো ভালোবেসে ফেলে, সত্যজিৎ রায়ের দেশের লোক, কোনো জায়গায় মনে হয় বিনিয়োগ করেছিল, ভিডিও ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বারে বারে অভিযোগ উঠছে উনি তোষণের রাজনীতি করছেন, মুসলমানদেরকে প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু ওই যে হুমায়ুন কবির যখন বলে ভাগীরথীর জলে হিন্দুদের কেটে ফেলে ভাসিয়ে দেবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলেন না, উনিও কিছু বললেন না, কোনো স্টেপ নেওয়া হলো না। তখন 70% মানুষ কাকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, সিপিএম এর রাজনীতি, কংগ্রেসের রাজনীতি 30% ভোটের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি একটাই, সকালে জয় মা কালী আর সন্ধ্যাবেলা মুসলিম মহল্লার সামনে দাঁড়িয়ে হাত মাথার উপরে তুলে আলী রে আলী, আল্লাহ ভোটতে ভোটতে। আমি 10 বছর ধরেই কথা বলছি, এটাই রাজনীতি। সুতরাং 7 খুন মাপ। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙো, সেখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। গতকাল জামতামিলি এলাকায় যাদবপুর লোকসভা প্রার্থী শাহিনুর রশিদের ভোটে না যাওয়ায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। ভোটের আগে উত্তপ্ত ভাঙো, শাহিনুর রশিদের ভোটে না যাওয়ায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। ভাঙড়ে তো প্রথম থেকেই আক্রমণ চলছে আইএসএফ এর। ভাঙড়ে যিনি নির্বাচনে জিতলেন তিনি তো নির্বাচনী কেন্দ্রে গেলেই আক্রান্ত হচ্ছেন, থানার সামনে আক্রান্ত হচ্ছেন, গাড়ি ভাঙচুর হচ্ছে। আমরা কি করতে পারি বলুন? এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু এলাকাগুলো উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, এই রাজনীতি তৃণমূল। এখন সংখ্যালঘুদের এটা বুঝতে হবে কার কাছে তারা সুরক্ষিত। যারা আমার বিরুদ্ধে দিনরাত গালাগাল করেন তারা দাঁড়ালেন না কেন ডায়মন্ড হারবারে? কারণ দিলীপ সুকান্ত কিংবা সুজন সেলিমরা জানেন ডায়মন্ড হারবার তৃণমূলের দুর্জয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে 113 বার এই কথাটা বলে ফেললেন। বিজেপি গালাগালি নয়, গলাগলিতে বিশ্বাস করে। আমরা আমাদের মতো করে নির্বাচন